Audio Jungle. খুব ভালোভাবে সমাধান করা যেতে পারে, তাতে শেয়ারিংটা বাড়ে। এটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এবং আপনি এটা করতে করতে আপনি যখন দেখবেন আপনি আপনার সোসাইটি, আপনার বেশি জুড়ে দেওয়ার দরকার নেই, আপনাকে সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, আপনাকে দেশের জন্য আপনাকে একাই সবকিছু করার দরকার নেই। আপনি আপনার আশেপাশের প্রবলেম গুলোকে সলভ করেন, সেটা করতে গিয়ে আপনার রোবোটিক্স কিভাবে সেখানে প্রভাব ফেলতে পারে সেটা যদি করতে পারেন তাতেই অনেক। এবং আপনি এই রোবোটিক্সটা যখন শিখতে যাবেন, আপনার, আমি আবার বলছি, এই STEM যেটা আমরা সব এখনকার দিনের একটা হট আইটেম বলছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, এটার প্রতি আপনার আগ্রহ বাড়বে। ঠিক আছে, আচ্ছা আমি একটা কোশ্চেন করি আউট অফ দ্য বক্স। হ্যাঁ, আমরা কারা কারা লসাগু জানি, LCM অথবা SCM এই জিনিসগুলো জানি? যদি একটু জানি, কেউ কি বলতে পারবেন আমাকে লসাগু আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে, বা গসাগু, LCM বা SCM আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে? যদি একটু মেসেঞ্জারে রিপ্লাই করেন আমাকে, আমি একটু বুঝতে পারি আমরা কেন লসাগু শিখছি, কেন গসাগু শিখছি, কেন LCM SCM এগুলো অ্যাপ্লাই করছি। একজন লিখছে অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগে। একজন খুব ভালো কথা বলছে, মেজারমেন্ট, ভেরি গুড, মেজারমেন্ট। হ্যাঁ, এই মেজারমেন্ট, মজার বিষয় আপনারা শুনলে অবাক হবেন, এই LCM বা SCM বা লসাগু গসাগু রোগীর রোগ তত্ত্ব নির্ণয় করতে সাহায্য করে, মানুষের লংজিভিটি নির্ণয় করতে সাহায্য করে, মানুষের চিন্তাধারা কতটুকু বিকশিত হতে পারে এটা বুঝতে সাহায্য করে। কিন্তু আমাদের দেশে আসলে একটু কালচারটা ডিফারেন্ট, তো আমরা সবসময় আসলে পরীক্ষা কেন্দ্রিক, যে লসাগু শিখছি, ম্যাট্রিক শিখছি, বা বিভিন্ন অ্যালজেব্রিক টার্মগুলো শিখছি, পরীক্ষায় আসবে। এটা আসলে এটা একটু রং কনসেপ্ট। এভরি ম্যাথ ক্যান সলভ ইউর রিয়েল লাইফ প্রবলেম। আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে আপনার জন্য এই ম্যাথটা অনেক বেশি ইফেক্টিভ। আদারওয়াইজ আপনি আমি অঙ্কে শুধু 100ই পেয়ে যাব, আমাদের লাইফে কোনো পরিবর্তন আসবে না। এখন বলা হয় যে আপনি যদি পড়াশোনা করতে চাচ্ছেন না, পড়াশোনা ভালো লাগছে না, এত পড়াশোনা কেন, এই তো। আচ্ছা বাদ দেন, আপনি কয়েকটা জিনিস নিয়ে কাজ করেন, ম্যাথ, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দরজা আপনার জন্য ওপেন। আপনি ভালো প্রোগ্রামিং শিখেন, আপনাকে খুঁজে নেবে পাবলিক। আপনি ভালো রোবোটিক্স জানেন, আপনাকে পাবলিক খুঁজে নেবে। আপনি ভালো সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি জানেন, আপনাকে পাবলিক খুঁজে নেবে। এডুকেশনটা এই জন্য দরকার হয়, আসলে এডুকেশনের চর্চাটার মাধ্যমে আমাদের উপরের দিকে এগিয়ে যেতে হয়। এই জন্য এডুকেশনাল সিস্টেমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আপনি যদি এগুলো নিয়ে লেগে থাকেন, ওই যে বললাম, ম্যাপটাকে অ্যাপ্লাই করতে যদি আপনারা শেখেন তাহলে আপনি অনেক প্রবলেমকে সলভ করতে পারবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি বাসা থেকে বের হয়েছেন, ফর এক্সাম্পল, যদিও আমি ঢাকায় নেই, ঢাকার একটা উদাহরণ দিই। আপনি পান্থপথ থেকে গুলশানে যাবেন। এখন পান্থপথ থেকে গুলশানে যাওয়ার রাস্তা কি একটা? নিচে একটা না। আপনারা জ্যাম করলে কি বলেন, ড্রাইভারকে বলেন এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, এদিকে জ্যাম, এই চিপা গলি দিয়ে যান, একটু হাতিঝিল রাস্তা হয়ে যান। এটাই কিন্তু ম্যাথ। জাস্ট আপনার ম্যাথটাকে যদি আপনি রিয়েল লাইফের সাথে মেলাতে পারেন তাহলে এই রোবোটিক্স এর একটা পার্ট আপনার শেখা হয়ে যাবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব আপনারা ম্যাথটাকে এনজয় করেন। ম্যাথটাকে যত এনজয় করতে পারবেন আপনার এইগুলো শেখার প্রবণতা বা শেখার আগ্রহটা তত বাড়বে, এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটি বাড়লে আপনি অনেক ধরনের প্রবলেমকে সলভ করতে পারবেন। ওকে, আর এতে করে কি হবে, আপনার কনফিডেন্স বাড়বে। আপনার যখন কনফিডেন্স বাড়বে আপনি অনেকগুলো চ্যালেঞ্জ নিতে পারবেন। আর আপনি চ্যালেঞ্জ নিতে পারলে তো হয়েই গেল। আপনাকে কেন, আপনাকে খুঁজছে বাংলাদেশ, বিষয়টি এরকম হয়ে যাবে। তো আসলে এই অংশটাতে আমরা একটু ফোকাস করলাম আজকে, একটু আলোচনা করবো আসলে আমাদের কি করা উচিত কি করা উচিত না। সামনে আরেকটা মজাদার স্লাইড আছে। লেকচার 2, 3, 4 আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা সিমুলেশনের মাধ্যমে রোবোটিক্স বানানো শিখবো, প্রোগ্রামিং করবো। তো আজকে আসলে ইন্ট্রোডাক্টরি আলোচনা।
নেটওয়ার্ক ভাই, আপনি যদি এটা কি সবাইকে শেয়ার করা যাবে, আমাদের 4 দিনের প্ল্যানটা কি? শিওর ভাই, আপনি শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি পরে শেয়ার করে দিব, তাতে হবে কি আসলে ওনারা বুঝতে পারবে। আমি পরে শেয়ার করে দেবো আমাদের 4 দিনে কি কি আছে। আমি একটু পরের স্লাইডে যেতে চাই। আচ্ছা, এর পরের স্লাইডটা আসলে আপনাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা রোবোটিক্সটা ডেভেলপ করব কিভাবে? রোবোটিক্সটা ডেভেলপ করার জন্য যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। এটা পরের ক্লাসে আবার আসবে। এটা জাস্ট একটা ব্রিফ আইডিয়া যে আমরা কোথায় ডেভেলপ করব। দেখেন, আমি খুব সিম্পল করে বলি, আর এই ডেভেলপমেন্ট বোর্ডটা আপনারা জটিল করে চিন্তা না করে একটু সহজ করে চিন্তা করেন। কিরকম? যে আমি যখন ভাতটা খেতে বসি, আমাদের কিন্তু প্লেট লাগবে। এই প্লেটে আমি ভাত নিব, এই প্লেটে আমি তরকারি নিব, এই প্লেটে আমি ডাল নেব, এক্সেট্রা। ঠিক তাই রোবটটা তৈরি করবেন কিসের সাথে? রোবটের প্লেটটা হচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড, যেটাতে আপনি প্রোগ্রামিং ইনকর্পোরেট করবেন, যেটাতে আপনি বিভিন্ন হার্ডওয়্যারকে ইন্টিগ্রেটেড করবেন, যেটার মাধ্যমে আপনি টেস্ট করবেন। সো এটা জটিল করে ভাবার কোনো কিছু নাই। ডেভেলপমেন্ট বোর্ড, ওই যে বললাম আমি ভাত খাচ্ছি, ভাতের জন্য যেমন আমার প্লেটটা দরকার, সেরকম রোবোটিক্স সম্পর্কে ডিটেলস কাজ করার জন্য একটা ডেভেলপমেন্ট বোর্ড দরকার। যে বোর্ড গুলো রোবট তৈরির, প্রোগ্রামিং এর জন্য কাজ করে, এটা হচ্ছে ব্রেনের কাজ করে, ঠিক আছে, যে কোনো সেন্সরকে নিয়ন্ত্রণ করে, মোটরকে নিয়ন্ত্রণ করে, এক্সেট্রা। প্রচুর ডেভেলপমেন্ট বোর্ড আছে, আমি এখানে কয়েকটি উপস্থাপন করেছি, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমরা হয়তো পরবর্তীতে আরডুইনো উন্নতি যাব, উন্নতি গিয়ে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে। বাট আপনি যখন জেনে যাবেন, আপনি অনেক বোর্ড একসাথে ইউজ করতে পারবেন। কারণ বর্তমানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা চলে আরডুইনো বোর্ড। আরডুইনো অনেকগুলো ক্যাটাগরি আছে, আরডুইনো মেগা, আরডুইনো ন্যানো, আরডুইনো উনো, এবং এক একটার ফিচার এক এক রকম। আরডুইনো এত জনপ্রিয় কেন? আরডুইনো বোর্ড জনপ্রিয় কারণ হচ্ছে এটা ওপেন সোর্স, আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি আপনার মতো করে তৈরি করতে। এই কাস্টমাইজ শব্দটা আমি আরেকটু ক্লিয়ার করি। টেকনোলজিতে অনেক সময় আমরা দেখি কাস্টমাইজ শব্দটা যখন আসে তখন একটু মানে হচ্ছে জটিল করে ভাবা চিন্তা শুরু হয়ে যায়। আসলে কাস্টমাইজ হচ্ছে আপনি গাছ থেকে কাঠ নিলেন, এই কাঠ করে আপনি আপনার মতো করে খাটের ডিজাইন বানালেন, আপনার মতো করে আপনি আপনার ড্রেসিং টেবিলের ডিজাইন বানালেন, আপনার মতো করে আপনি একটা শু র্যাকের ডিজাইন বানালেন। এটাই একটা বড় সুবিধা। এই কনসেপ্ট হচ্ছে ওপেন সোর্স, অর্থাৎ আপনি আপনার মতো করে অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। এবং এটার একটা বড় কমিউনিটি আছে। আপনি যে কমিউনিটিটা কি কাজ করে, আপনি যখন কোনো একটা প্রবলেম পড়লেন আর ডেভেলপমেন্ট করতে পারছেন না, কোন একটা সেন্সর সম্বন্ধে জানতে চাচ্ছেন, কোন একটা পাওয়ারের ইস্যু হয়েছে, এক্সেট্রা, এটার বিশাল একটা কমিউনিটি আছে। কমিউনিটিতে গিয়ে আপনি প্রশ্নটা থ্রো করে দেন, আপনি দেখবেন প্রচুর রিপ্লাই চলে আসে। এটা অনেক বড় একটা কমিউনিটি সারা ওয়ার্ল্ডে। আমি পরে দেখিয়ে দেবো, আমি লিঙ্ক গুলো শেয়ার করে দেবো হয়তো ডে 2 বা ডে 3 দিতে। আচ্ছা, এগুলোর কয়েকটা উদাহরণের মধ্যে একটা উদাহরণ এখানে আছে লাইন ফ্লোর রোবট, অবস্ট্রাকল অ্যাভয়েড করার যে রোবট গুলো আছে, আর্ম অর্থাৎ মুভমেন্ট, আপনি হাত তৈরি করতে চান, পা তৈরি করতে চান, সেগুলোর ক্ষেত্রে সেন্সিং করতে চান, দেখতে চান, মুভমেন্ট করতে চান, এগুলোর জন্য আরডিনো বেটার। তো আমরা হয়তো আরডিনো অন্যটাকে ব্যবহার করা প্র্যাকটিক্যালি দেখবো, এবং এটাতে বেশ কিছু প্রজেক্ট করবো। এছাড়া আর একটা জনপ্রিয় মডেল হচ্ছে রাসবেরি পাই। রাসবেরি পাই দিয়ে এখন ওয়ার্ল্ডে প্রচুর প্রজেক্ট হচ্ছে, ঠিক আছে। রাসবেরি পাইয়ের ব্যাকগ্রাউন্ডে একটা বড় স্ট্রং হচ্ছে কারণ এটা লিনাক্স বেস, এবং আমরা জানি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্স অপারেটিং সিস্টেম, সান সোলারিস অপারেটিং সিস্টেম, প্রচুর অপারেটিং সিস্টেম আছে। তার মধ্যে রাসবেরি পাই হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে। আপনারা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এই ছবিটাই কিন্তু একটা কম্পিউটার। এখানে অলরেডি ল্যান্ড পোর্ট, ইউএসবি পোর্ট, এগুলো বিল্ট ইন দেওয়া আছে, ঠিক আছে। টাইপ সি পোর্ট গুলো ইদানিং দেখলাম, আমি রিসেন্টলি আমি এটা কিনেছি, টাইপ সি পোর্টও বিল্ট ইন দেওয়া আছে। অর্থাৎ আপনি এটাকে বাসায় বসে আপনি নিজের মতো করে একটা কম্পিউটারই ডেভেলপ করে ফেলতে পারেন। এবং বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এবং স্মল স্কেলের কম্পিউটার ভিশন, এগুলো রাসবেরি পাই দিয়ে করা সম্ভব হয়, ঠিক আছে। এবং
আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ আপনি আপনার রাউটারের মধ্যে আপনার বাসার ফ্রিজ কে, আপনার বাসার ফ্যান কে, আপনার বাসার টিভি কে সব কন্ট্রোল করতে পারেন এর মধ্যে ইন্টিগ্রেটেড করে। ইন্টারনেট অফ থিংস, আইওটি। ওকে, তো এটার জন্য রাসবেরি পাই অনেক স্ট্যান্ডার্ড। আপনি যখন একটা ব্যবহার করা শিখবেন, আপনি আলটিমেটলি জেনে যাবেন বাকিগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আমি পরে নোটসটা দিয়ে দিব। এছাড়া আমাদের আরো কিছু বোর্ড আছে, ESP32। ESP32 আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করার জন্য। আপনি ওয়াইফাই রিলেটেড যদি কোনো কিছু করতেন তার বিহীন ESP32 বা ESP8266 যে মডেল বোর্ডটি আছে এটি ব্যবহার করতে পারেন। এটা খুবই দাম কম। আমি যেটা কিনেছিলাম আমার যেহেতু মনে পড়ে খুব বেশি হলে মনে হয় 800 টাকার মতো নিয়েছিল একটা বোর্ড, এবং আমি আমার বাসার রাউটারের সাথে এটাকে ইন্টিগ্রেটেড করেছিলাম, নিয়ে আমার বাসার দুটো ফ্যানকে আমি কন্ট্রোল করেছিলাম ওয়াইফাই দিয়ে। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে আপনি আপনার বাসার ফ্যান লাইটকে দিয়ে রিমোট বানিয়ে এই ডিভাইসটার মাধ্যমে আপনি একটা নিজে রিমোট বানাতে পারেন। রিমোট বানিয়ে আপনি আপনার লাইট ফ্যান এগুলোকে কন্ট্রোল করতে পারেন। তার জন্য আপনার ESP32 বোর্ডটা প্রয়োজন হবে। খুবই ইন্টারেস্টিং একটা বোর্ড, পরে যদি সুযোগ হয় আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। বিগলমন বোর্ডটা একটু ভারী, একটু ডিপ লেভেলে। এটা আসলে আমরা নর্মাল এন্ট্রি লেভেলে ইউজাররা এটা তেমন একটা ইউজ করি না, কারণ এটা মেশিন লার্নিং এর সাথে পুরোপুরি রিলেটেড। আপনি যেমন ধরেন কোনো অপারেশনাল রোবট বা যুদ্ধক্ষেত্রে কোনো রোবটকে ব্যবহার করতে চাচ্ছেন, ভারী যানবাহন রিলেটেড রোবটকে ব্যবহার করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আসলে বিগলবোন বোর্ডটা ব্যবহৃত হয়ে থাকে। এগুলো আবার বিভিন্ন সাইজ আছে, মেমোরির উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এটার প্রসেসিং পাওয়ার অনেক হাই, এটার মেমোরি সাইজ অনেক বেশি। এটা আপনি ডিপ লার্নিং, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এই রিলেটেড কাজগুলো যখন আপনি করতে যাবেন তখন আপনার এই বোর্ডটার প্রয়োজন হবে। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা তেমন একটা হয়তো আলোচনা করবো না, যদি আমাদের পরবর্তীতে সুযোগ হয় তখন দেখবো। এটা মাইক্রোবিট বোর্ড, এটা বাচ্চাদের জন্য। আপনারা ব্লক বেসড, এখন তো পাইথন প্রোগ্রামিং খুবই জনপ্রিয়, পাইথনের সাথে এটাকে খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারেন, এবং শেখানোর জন্য আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট। এখানে একটা বড় সুবিধা হচ্ছে এখানে অনেকগুলো সেন্সর ইন্টিগ্রেটেড করা আছে, যেটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা যায়। আপনি শুধু কমান্ড লিখবেন, ওই সেন্সরটা কাজ করবে। যেটা আরডিউইনোতে হয়তো সেন্সর কানেক্ট করতে হয়, কিন্তু এখানে অনেকগুলো সেন্সর আছে ইন্টিগ্রেটেড করা। এটা বলা হয় যে কাউকে যদি মানে এন্ট্রি লেভেলে ইন্টারেস্টিং ওয়েতে শেখানো যায় তাহলে মাইক্রোবিট বেটার। কিন্তু একটা অসুবিধা কি, একটা হার্ডওয়্যার পরিচিত হয়ে কাজ করা এক জিনিস, আর ইন্টিগ্রেটেড হার্ডওয়্যার আসলে অন্য জিনিস। এই জন্য আমরা সাজেস্ট করি প্রাইমারি লেভেলে কেউ যদি রোবোটিক্স শিখতে চায় তাকে আরডিউইনো ব্যবহার করাটাই বেটার, কারণ এখানে হার্ডওয়্যার গুলিকে ইন্টিগ্রেটেড করানো যায় এবং প্র্যাকটিক্যালি বোঝা যায় কিভাবে এটা ইন্টিগ্রেটেড করা হচ্ছে। তারপর আপনি না হয় এই ধরনের লেভেলে চলে গেলেন। লাস্ট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আপনার এনভিডিয়া যে বোর্ডটি আছে। আপনারা জানেন বর্তমানে জিপিইউ, আমাদের আগে সিপিইউ ছিল, এখন জিপিইউ ব্যবহার করা হয়। এনভিডিয়ার মার্কেট সেখানে অলমোস্ট ম্যাক্সিমামটাই কাভার করছে। বর্তমানে মার্কেটে একটা কম্পিটিটিভ গ্রাফিক্স এর দিক থেকে আপনারা যারা হাই লেভেল কম্পিউটার ইউজ করেন বা গেমিং কম্পিউটার ইউজ করেন, আপনারা হয়তো অনেকেই এনভিডিয়ার গ্রাফিক্স ইউজ করে থাকেন। ঠিক আছে, এটা জিপিইউ প্রসেসর ইউজ করে, এবং বর্তমানে উচ্চ লেভেলের হাই লেভেলের এআই রিলেটেড যত রোবোটিক্স আছে এগুলো ম্যাক্সিমামই এনভিডিয়া জেনসন বোর্ড ইউজ করা হয়। এই ছিল আপাতত ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে একটা সংক্ষিপ্ত পরিচিতি। আসলে এটা শেষ না, আমাদের পরে আরো কিছু আছে, সেগুলো হয়তো আমরা আস্তে আস্তে জানবো। একটা আইডিয়া হয়ে গেল, পিকচার দেখে যতটুকু বোঝা যায়, পরবর্তীতে প্র্যাকটিক্যালি হয়তো আমরা আরো কিছু জানার চেষ্টা করব। এই ডেভেলপমেন্ট বোর্ড গুলো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। তবে হ্যাঁ, আপনারা যারাই রোবোটিক্স শিখবেন, যখনই কোনো ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কাজ করার চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন এটার ফেসিলিটি গুলো কি কি আছে এটা সম্বন্ধে একটু জানার জন্য। তাতে হবে কি, আপনি কোন ডেভেলপমেন্ট বোর্ড কি ধরনের কাজ করে থাকে
আপনাদের সেটা জানা হয়ে যাবে, তখন আপনারা বোর্ড সিলেকশন করতে আপনার সুবিধা হবে। তবে এন্ট্রি লেভেলে, আবার বলছি, এন্ট্রি লেভেলে, বেসিক লেভেলে, প্রাইমারি লেভেলে আপনারা আরডিনো উনো নিয়ে কাজ করেন। এটা যদি বার্ন হয়ে যায় খুব বেশি ক্ষতি হবে না, অল্প দাম, ঠিক আছে। আহ যা যাবে অল্পের উপর দিয়ে যাবে, কিন্তু এইগুলো বাকি যেগুলো আছে এগুলোর দাম আসলে অনেক বেশি। শুরুতেই আপনারা এক্সপেন্সিভ ওয়েতে না গিয়ে আমার সাজেশন হবে সফট লেভেলে কাজ করা। সফট লেভেলে যখন আপনি এক্সপার্টাইজ হয়ে যাবেন, আপনার মোটামুটি জানা হয়ে যাবে, তখন আপনি মিড লেভেল জানা হয়ে গেলে এনভিডিয়া বা মতো বোর্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন আস্তে আস্তে। আমি আই হোপ সো আপনারা পারবেন, তবে তার আগে সবকিছু জানাটা ভালো। এই ছিল রোবোটিক্স ডেভেলপমেন্ট বোর্ড সম্বন্ধে আপনার ধারণা। এখন যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে অটোমেশন। দেখেন, আমরা রোবোটিক্সটা কেন শিখব? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমাদের 4টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা যদি বলি 1.0, একটা 2.0, একটা 3.0, আর একটা হচ্ছে 4.0। আমরা 4.0 তে এখন চলে যাচ্ছি। 4.0 তে বলা হচ্ছে যে পৃথিবী হবে পুরোপুরি মেশিন নির্ভর একটা সিস্টেম, এবং হিউম্যান হবে পুরোপুরি মেশিন নির্ভর। তার একটা বাস্তব উদাহরণ দিই, আউট অফ দ্য বক্স, এখান থেকে বেরিয়ে যাই। আপনারা সবাই আমার সাথে এগ্রি করবেন, আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত একবারের জন্য আপনার হাত থেকে মোবাইলটি সরেন। কারণ কি? আপনি মোবাইলেই আপনার লেকচারটি নিচ্ছেন, আপনি মোবাইলেই খাবার অর্ডার করছেন, আপনার মোবাইলেই ফেসবুক ইউটিউব নিয়ে সারাটা দিন চলে যাচ্ছে, আপনার মোবাইলেই আপনার টিউটোরিয়াল চলে আসতেছে। আপনি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বিকাশ, রকেট ইত্যাদি ক্ষেত্রে মোবাইলেই পেমেন্ট করছেন। অর্থাৎ আপনার লাইফ, আপনি চাইলে বা না চাইলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেশিন নির্ভর অলরেডি হয়ে গেছে। আমরা চাইলে এর থেকে বেরোতে পারবো না। তবে এটার ওভার ইউটিলাইজেশন আমাদের জন্য ক্ষতিকর, সেটা আর একটা দিক। বাট আমরা চাইলেও আমাদেরকে ব্যবহার করতে হবে, না চাইলেও ব্যবহার করতে হবে। একটা সময় আপনি কখনই ট্রাস্ট করতেন না, আপনি দোকানে গিয়ে ড্রেস কিনবেন, সেই ড্রেসটাই আপনি এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে মেশিনের মাধ্যমে অর্ডার করছেন। মেশিন আপনার সব ডেটা জেনে নিচ্ছে, মেশিন আপনার ডেটা জেনে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আপনাকে সাজেশন দিচ্ছে, এই রংটা আপনার পছন্দ, এই কালারটা আপনার পছন্দ, এই জুতাটা আপনার পছন্দ। আপনি অবাক হয়ে যাচ্ছেন যে এ এত কিছু জানে কেমনে। দেখেন, আপনার ডেটা নিয়েছে এবং আপনার ডেটা নেয়ার মাধ্যমে সে অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আপনার জন্য একটা সলিউশন ডিজাইন করছে। চিন্তা করে পারেন যে আপনার লাইফের কন্ট্রোলটা পুরোটাই মেশিনের কাছে? তাহলে মেশিনকে আমাদের জন্য জানা জরুরি না? আমরা যদি, আচ্ছা, আমার রোবোটিক্স এন্ড অটোমেশন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, যেটাতে আসছিলাম। সো আমি যেটা বলতেছিলাম, অটোমেশন, আমরা চাই বা না চাই আমরা আসলে অটোমেটেড হয়ে গেছি। আপনি চিন্তা করেন, ম্যাক্সিমাম যেহেতু স্টুডেন্ট, আমি বলি, আপনি আজকে হয়তো টিউশনিতে যাননি, আপনি হয়তো একটা ক্লাসে যাননি, আপনি আপনার বন্ধুকে বলছেন যে এক কাজ করো, ক্লাসটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দাও, বা স্যার কি নোটিসে ছবি তুলে পাঠিয়ে দাও। অথচ আমরা যদি আমাদের সময়ে ফিরে যাই, নিউটন ভাই হয়তো আমার সাথে এগ্রি করবেন, আমাদের বন্ধুর বাসায় যেতাম, একটা খাতা নিতাম, খাতাটা দেখে তুলে আবার খাতাটা ফেরত দিয়ে আসতে হতো। এখন কিন্তু সেই জিনিস নাই, মেশিন আপনার খাতার কাজ করছে। ইদানিং তো কলমও কিনতে হয় না, হাত দিয়েও নাকি স্ক্রিনে লেখা যাচ্ছে। তো এই অটোমেশন শব্দটাকে একটু সহজ করে ভাবে, যে সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে। এবং তাতে সুবিধা কি হচ্ছে? সুবিধা যেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত ডেটা পাচ্ছি, খুব দ্রুত ডিসিশন নিতে পারছি। কিন্তু এই দ্রুত ডিসিশন নিতে গিয়ে আমরা কি কোনো ভুল করছি? এটি আমাদের মাথায় রাখতে হবে। আমরা ভুল করতে পারি, আবার মেশিন কখনোই ভুল করতে পারে না। মেশিনের কাছে যে ডেটা থাকবে সেই ডেটা নিয়ে, অর্থাৎ আপনি রোবটকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবেই কাজ করবে। তো তাকে যেভাবে সার্জারি করতে বলবেন সে সেভাবেই সার্জারি করবে। তাকে যদি কোনো কারণে আপনি বলে বসেন এ তার পাটা কেটে দিতে, তার পাটা কেটে দিবে।
কারণ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা সময় আমাদের আসলে একটু ভয়ঙ্কর দিক, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সে আমরা হয়তো রোবটকে নিয়ন্ত্রণ নাও করতে পারি, সে নিজে থেকে ডিসিশন মেকিং করতে পারে। কারণ এখন শুধু রোবটের মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে এআই যুক্ত হয়ে গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বড় পার্ট যুক্ত হয়ে গেছে। এটা আমাদের জন্য কিছু অর্শনীয় সংকেত, ভবিষ্যতে দেখা যাবে আর কি। ঠিক আছে, তো অটোমেশন সবকিছুতে হয়ে যাবে এবং এটা গ্রাজুয়ালি বাড়বে এবং আগামীতে আপনার আমার অফিস বলে কোনো কিছু থাকবে না, আপনার আমার কাছে কোনো কিছু টাকা থাকবে না, আপনার আমার কাছে থাকবে সামান্য কিছু ডিজিট। আমাদের ব্লক চেইন প্রযুক্তি অ্যাপ্লাই হয়ে যাবে, আমাদের ক্রিপ্টোকারেন্সি অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা ইমপ্লিমেন্টেড, ভার্চুয়াল মুদ্রা চলে আসবে, অনেক অনেক পরিবর্তন আসবে। এখন এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে মেলাতে চাই, তাহলে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে ইন্ডিকেটর গুলো আছে, যে টার্মিনোলজি গুলো আছে, যে ক্যারিয়ার গুলো আছে, এটাতে ফোকাস করা উচিত। তার মধ্যে রোবোটিক্স অন্যতম একটি ফোকাস করবে এবং রোবোটিক্স এর ক্যারিয়ার এটা দিন দিন ডেভেলপ পাচ্ছে এবং এতে হারে বাড়তেছে। আমাদের আসলে লোকের অভাব, মার্কেটে লোক পাওয়া যাচ্ছে না এই বিষয়ে দক্ষ। তো আমরা যদি একটু পরের স্লাইডে যাই, সেই বিষয়ে একটু দেখতে পারি। এটা একটা স্ট্যাটিক্যাল ডাটা। আপনি দেখেন গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স মার্কেটে 2033 সালে আমাদের অবস্থাগুলো কি দাঁড়াবে। শুধু কোনো কিছু নিয়ন্ত্রণ করার জন্য, হ্যান্ডেলিং করার জন্য আমাদের হিউজ ম্যান পাওয়ারের দরকার হবে এবং টাকার পরিমাণটা আপনি চিন্তা করছেন 163.9 বিলিয়ন। 2023 থেকে শুরু করে 2033-এর একটা প্রজেকশন আছে। তো আমাদের কি জব আছে না নাই, থাকবে কি থাকবে না বলেন এটা দেখে। প্রসেসিং এর লোক লাগবে, ডিসপেন্সিং এর লোক লাগবে, ক্লিন করার লোক লাগবে। এই লোকগুলো বলতে আমরা হিউম্যান রোবটকে না বুঝিয়ে মেকানিক্যাল রোবটকে বুঝাচ্ছি। ঠিক আছে, ওয়েল্ডিং করা, সোল্ডারিং করা, অ্যাসেম্বলিং করা, ঠিক আছে, ডিসঅ্যাসেম্বলি করা। আপনার একটা মাদারবোর্ড থেকে যন্ত্রপাতি কি কি খুলতে হবে রোবট সব করে দেবে। আপনার ওয়্যার হাউস পরিচালনা করা, গাড়ি সংযোজন করা, কি পরিমাণ রোবটের প্রয়োজন হচ্ছে এবং তার মার্কেট সাইজটা কত বড়। তাহলে তাদেরকে বানাবে কি, তাদেরকে অপারেট করবে কে, তার জন্য আমার কি পরিমাণ লোকের প্রয়োজন হবে। আপনারা যদি এই স্ট্যাটিক্যাল ডাটাটাকে একটু ফোকাস করে, তাহলে আমার মনে হয় আপনাদের ইন্টারেস্টটা অনেক অনেক বেশি গ্রো করবে। এবং মজার বিষয় দেখেন, 2023 সাল থেকে শুরু করে এটা ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের একটা স্ট্যাটিক্যাল ডাটা এবং আপনারা জানেন ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম অনেক কিছু অ্যানালাইসিস করে তার এই স্ট্যাটিক্যাল ডাটাগুলো তৈরি করে। অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে রোবোটিক্স এর ক্যারিয়ারকে ফোকাস করতে চাই, আমাদের পিছনে ফিরে তাকার কোনো কিছু নেই। মার্কেটে আমরা হাইলি ডিমান্ড আছে এবং এই ডিমান্ড ফিল আপ করতে গিয়ে আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার, আমি জানি না বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রি এটা কতটুকু ফিল আপ করতে পারবে, তবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো অলরেডি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। সো আমাদের উচিত, যদি আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা, জানার ইচ্ছা বা এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে, ডু আর ডাই এখন থেকে শুরু করা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আইটিতে যদি আপনি ক্যারিয়ার করতে চান, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে ক্যারিয়ার করতে চান, আপনার সার্টিফিকেশন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিল, দক্ষতা, আপনি কতটা দক্ষ। এবং আমার যদি একটু ব্যাকে যেতে হয় কথায়, ইটস এ টিম ওয়ার্ক। আপনি কেউ হয়তো ম্যাথ ভালো জানে, কেউ হয়তো ইলেকট্রনিক্সটা ভালো বুঝছে, কেউ হয়তো অ্যাসেম্বলিংটা ভালো বুঝছে, কেউ হয়তো লজিকটা ভালো দিচ্ছে। একটা টিম মিলে আপনার একটা প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলি, যারা শিক্ষার্থী আছেন, চিন্তা করেন তো, এখন আপনারা টিউশনিতে যাচ্ছেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে হয়তো পড়াচ্ছি, সেটা ওয়ান কাইন্ড অফ টিউশন। এটা কিছুদিন পরে রোবট আপনার হয়ে সেই ক্লাসটা নিচ্ছে এবং তার মধ্যে কম্পিউটার ভিশন অ্যাপ্লাই করা হচ্ছে। কোন স্টুডেন্ট কি বলতে চাচ্ছে সেই অনুসারে তার প্রশ্নের উত্তর দিচ্ছে এবং মোর ভিজুয়ালাইজড, এবং ঘন্টার পর ঘন্টা সে পরীক্ষা নিচ্ছে, সে আপনার পরীক্ষার খাতা কাটছে। এটাকে বলে অটোমেশন। আপনি এক্সাম সিস্টেমটাকে অটোমেশন করে ফেলছেন, আপনার বিহেভিয়ার অ্যানালাইসিসটা অটোমেশন হয়ে যাচ্ছে। আপনি কি রকম বিহেভ করছেন সেটা রোবট ডিসিশন মেকিং করে তার ডেটা তার কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে, কম্পিউটার থেকে সেই অনুপাতে আপনার গ্রেড শিট, ইভ্যালুয়েশন শিট বের হয়ে যাচ্ছে। তো এইগুলো করার জন্য
মার্কেটে কি পরিমাণ লোকের দরকার হবে এবং মার্কেটের সাইজটা কত বড়, আপনারা যদি এই গ্রাফিক্সটা দেখেন আশা করি আপনাদের সেই কনফিউশন গুলো দূর হয়ে যাবে। তো এটা একটা ইন্সপিরেশন থিং যে আপনারা দেখে ইন্সপায়ার্ড হতে পারেন যে আসলে আমি কি করব, আমি কেন শিখবো। আমি রিসেন্টলি গুগলে একটা অ্যাড অন নিয়ে ঘাটতে গিয়ে দেখলাম গুগলের অ্যাড অন একজন তৈরি করেছে এক সম্ভবত ইংল্যান্ডের বা আয়ারল্যান্ডের 5 জন স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা এখনো ও লেভেল কমপ্লিট করেনি। এবং এই অ্যাড অনটার ফলে গুগলে একটা বড় সমস্যা সমাধান হয়ে গিয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় এই স্কুলের বাচ্চারা এই অ্যাড অনটা বিক্রি করেছিল $5.5 লাখ। আমরা কেন পারবো না? আইটি ইন্ডাস্ট্রিতে তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা একই জিনিস চিন্তা করছি, আমরা টেকনোলজি সবসময় জেনে আসছি, আমাদেরকে পারতে হবে, আমরা পারবো, এই কনসেপ্ট নিয়ে আমাদের আগাতে হবে। তাহলে দেখবেন কোনো কিছুই কোনো সমস্যা না, আপনি চাইলেই হবে। আমি কি চাই, এটা হচ্ছে বড় প্রশ্ন। আপনি 1 ঘন্টা ধরে ফেসবুকটা চালাচ্ছেন, এটা না চালিয়ে 45 মিনিট আপনি এইরকম ডেভেলপমেন্ট কাজে নিজেকে এনগেজ করুন, দেখবেন কয়েকদিন পর পাবলিক আপনাকে খুঁজে নিচ্ছে। তখনই আপনার মার্কেট ডিমান্ড তৈরি হচ্ছে, আর যখন আপনার মার্কেট ডিমান্ড তৈরি হচ্ছে আপনার সোশ্যাল ভ্যালু বাড়ছে। ফেসবুক চালিয়ে কি সোশ্যাল ভ্যালু বাড়ছে? বাড়ছে না। ইউটিউব চালিয়ে কি সোশ্যাল ভ্যালু বাড়ছে? বাড়ছে না। বাড়ছে কোথায়? আপনার স্কিল ডেভেলপমেন্ট হওয়ার ফল। সুতরাং জব আপনাকে খুঁজে নেবে, আপনি শুধু স্কিল হন। এবং আইসিটি অলিম্পিয়াডকে আমি এই জন্য স্পেশালি আবার ধন্যবাদ জানাতে চাই যে এনারা সমসাময়িক বিষয়গুলো নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে এই বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমি আশা করব তাদের প্ল্যাটফর্মটি আরো বড় হোক, সামনে আরো এগিয়ে যায়। সো যাই হোক, আমরা আবার ব্যাক করি। তো জব আছে কিনা আপনারা দেখতে পারলেন। 2033 সাল নাগাদ তাদেরকে আমি একটা স্ট্যাটিক্যাল এবং গ্রাফিক্যাল ডেটা দেখালাম যে আপনি শিখে কি করবেন। মার্কেটের ডিমান্ডটা দেখেন শুধু কি পরিমাণ ডিমান্ড। সো উই নিড টু গো অ্যাহেড, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা একটু পরে স্লাইডে চলে যাই। এখানে একটা স্ট্যাটিক্যাল ডাটা আছে, এটা একটু আপনারা ছোট হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। একটা স্ট্যাটিক্যাল ডাটা বলছে বৈশ্বিক রোবোটিক বাজারে বৃদ্ধির হার 22.8%, যেটা 2030 সাল পর্যন্ত। ক্যান ইউ ইমাজিন? রোবোটিক্স এর বাজার 22% হারে বৃদ্ধি পাচ্ছে, 2030 সাল পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। বর্তমানে যে কয়েকটা দেশ রোবোটিক্সে এগিয়ে আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, তার মানে অনেক আগে থেকে, জাপান, সাউথ কোরিয়া এবং চায়না। এবং দেখেন আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের উপর ডিপেন্ডেন্ট। কেন? তারা টেকনোলজিকে অনেক ডেভেলপ। আমরা যদি এর 1%, নট অনলি 0.5%ও ধরতে পারি, তাতেও আমরা উন্নত দেশের কাতারের একটা লেভেলে নিজেদের অবস্থান তৈরি করতে পারবো। এবং ইন্ডাস্ট্রি লেভেলে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারা এখন অন্যান্য ইনভেস্টমেন্টের চাইতে এআই এবং রোবোটিক্সে 30 থেকে 40% ইনভেস্টমেন্ট করছে। তাহলে চিন্তা করেন তারা কি বোকার মতো করে ইনভেস্ট করছে? তারা জানছেন আপকামিং ফিউচার গুলো কি, তাদের টাকা তারা ইনভেস্ট করছেন টেকনোলজিতে। দেখেন ইলন মাস্ক, সে কি কাপড়ের ব্যবসা করছে, সে কি জুতার ব্যবসা করছে, নাকি সে ঘড়ির ব্যবসা করছে? সে প্রযুক্তির ব্যবসা করছে। আপনি আজকে প্রযুক্তির এক্সপার্ট হয়ে যান, কালকে প্রযুক্তির ব্যবসা করেন, আপনিও দেখবেন বাংলাদেশে ইলন মাস্ক হতে আপনার সময় লাগবে। ভারত যেমন একটা কম্পিটিটিভ মার্কেট, গ্রোয়িং মার্কেট, তারা রোবোটিক্স এআই নিয়ে বেশ এগিয়েছে। আমরা জানি ভারতে প্রচুর প্রোগ্রামার, আমাদের দেশে আমরা এই দিক থেকে একটু পিছিয়ে আছি। আশা করছি এটা সামনে হয়তো বৃদ্ধি পাবে। ঠিক আছে, সাউথ এশিয়া গুলোতে আমরা দেখতে পাচ্ছি হংকং এ একটা বিশাল মার্কেট, তাইওয়ানে আমাদের সেমিকন্ডাক্টরের বিশাল মার্কেট, ঠিক আছে, এবং পাশাপাশি চীন
জাপান, স্পেশালি জাপান, তারা এগ্রিকালচারে রোবোটিক্স এর ব্যবহার এত বেশি বাড়িয়েছে এবং তাদের উৎপাদনটা এত বেশি বাড়িয়েছে, যে কোনো কারণে আমরা কথায় কথায় বলি জাপান অনেক ভালো। এই ভালোটা কেন? তারা প্রযুক্তিকে তাদের নিজের সমস্যাকে সমাধান করার ক্ষেত্রে ব্যবহার করেছে এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড উদাহরণ হয়ে যাচ্ছে, এবং আমরা সেটার জন্য আগ্রহ আমাদের তৈরি হচ্ছে। যেমন আমরা জানি আফ্রিকাতে হীরার খনি বা স্বর্ণের খনি প্রচুর, এখন হিউম্যানের জায়গায় সেখানে রোবট ব্যবহার হচ্ছে এবং তাতে আগের তুলনায় তাদের যে স্বর্ণের আহরণ বা হীরার যে আহরণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে চিন্তা করেন, আপনি একটা রোবট বানালেন যেটা আপনার খনি থেকে খালি খুঁজতে পারে, সিম্পলি এটাই মার্কেটে ছেড়ে দেন। দেখেন আফ্রিকান মার্কেটটা পড়ে আছে, আপনি সেখানে রোবটটাকে সাপ্লাই দিতে পারেন। Yes. এবং দিন যত বাড়বে এই ওয়ার্ল্ড যে ডিমান্ড গুলো এটা তত বাড়বে। এখন আমরা যদি চিন্তা করি যে অনেক কিছু শুনলাম, শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে গেল, ভাল লাগছে না, তাত্ত্বিক কথাবার্তা। হ্যাঁ, প্রথম লেকচারটা একটু তাত্ত্বিক কথাবার্তা। এটা আসলে মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ইন্সপায়ার করা, আপনাদের বাস্তবতাটা দেখানো, যে আমরা কি কেন শিখতে যাচ্ছি, কি জন্য আমাদের এটি দরকার। আপনি রোবোটিক্স এর কি কি ধরনের চাকরি করতে পারেন, আমি লাস্ট একটা স্লাইড এখানে দেখিয়েছি। আপনি ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি রোবোটিক্স এর সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টে কাজ করতে পারেন, আপনি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হতে পারেন, ঠিক আছে, আপনি এআই এর নিয়ে কাজ করতে পারেন, আপনি সিস্টেমকে ইন্টিগ্রেটেড করার ইঞ্জিনিয়ার হতে পারেন, ঠিক আছে, আপনি এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন, বা আপনি একটা দোকানে দিয়ে দিলেন, কি দোকান দিলেন, এখানে রোবটস কি করা রক্ষণাবেক্ষণ করা হয়। আপনারা যদি বলি আপনার ফ্রিজ নষ্ট হচ্ছে, দোকানে দিয়ে আসতেছেন, আপনার ওভেন নষ্ট হচ্ছে, দোকানে দিয়ে আসতেছেন, আপনার মোবাইল নষ্ট হচ্ছে, দোকানে দিয়ে আসতেছেন। এই খুব বেশি দিন না আপনারা দোকান দেখতে পারবেন রোবট রক্ষণাবেক্ষণ করা হয়। এটাও কিন্তু একটা ভালো কেরিয়ার। সো এত বেশি চাকরির বাজার, এত বেশি ওপেন, সেই তুলনায় আমরা 10% পিপুলও নেই যারা এই মার্কেটটাকে দখল করতে পারে। 10%, 90% কিন্তু এখনো লাখ। বিশাল একটি মার্কেট। আমরা যদি কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারি তাহলে আমাদের হয়তো সামনের দিনে পিছনে ফিরে তাকাতে হবে না। আমি আবার বলছি, আপনি চাকরি খুঁজবেন না, চাকরি যেন আপনাকে খুঁজে। সুতরাং এদিকে ফোকাস করলে আমরা হয়তো সামনের দিকে এগোতে পারবো। এনিওয়ে, আমার আপাতত আজকের মতো প্রেজেন্টেশন এখানে শেষ। আমরা একটু যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে সেটা নিতে পারি। নিতন ভাই।